রামনারায়ণ রাম। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, কিন্তু আমরা সমগ্র করাচাবুক সংকলন অবলম্বনে এই করচাবুকটি পাঠ করছি। প্রশ্নকারী বলছেন, আমি আপনার কাছে আজ নতুন এসেছি। শুনেছি আপনি নাকি নেতাজি সম্বন্ধে অনেক কিছুই জানেন। আমি এ সম্বন্ধে জানতে খুবই উৎসুক। তিনি কি সত্যিই জীবিত আছেন? উত্তরে ঠাকুর বলছেন, তোমার প্রশ্নের উত্তর প্রশ্নেই দিচ্ছি। তোমার পূর্বপুরুষ যারা চলে গেছেন তারা আছেন কি নেই তা নিয়ে তোমার কি মনে কি কখনো প্রশ্ন জেগেছে? না, তাদের নিয়ে তুমি কখনো মাথা ঘামাও? অন্যান্য দেশ নেতারা, যেমন ধরো গান্ধীজি, নেহরুজি ইত্যাদি, তাদের মৃত্যু নিয়ে দেশবাসীর মনে কি কখনো এমন সংশয় জেগেছে তারা কি সত্যিই মারা গেছেন? এরকম প্রশ্ন কি কখনো কারোর মনে উঠেছে? তা যদি না উঠে থাকে তবে নেতাজির বেলায় উঠল কেন? যারা চলে গেছেন তাদের জন্মদিন, মৃত্যুদিন নিয়মিত পালিত হচ্ছে, কিন্তু নেতাজির বেলায় উল্টো দেখা যাচ্ছে, শুধু জন্মদিনটাই পালিত হচ্ছে। তিনি তো ভারতের অন্যান্য নেতাদের চেয়ে কম নন, তবে তার বেলায় এ ব্যতিক্রম ঘটল কেন? সত্যি যদি কারোর মৃত্যু ঘটে থাকে তবে তার আত্মীয় স্বজন যত দূর দেশে বসে যে সংবাদ পাক না কেন কেউ তা অবিশ্বাস করবে না। এ নিয়ে মনে কোনো দ্বন্দ্ব দেখা দেবে না। আবার তাদের বিশ্বাস উৎপাদনের জন্য মৃত ব্যক্তির চিতাভস্ম অস্থি নিয়ে তাদের কেউ দেখাতেও আসবে না। যদি তা আসে তবে বুঝতে হবে এ সংবাদের মধ্যে কোনো রহস্য আছে, তাই নয় কি? প্লেন অ্যাক্সিডেন্টে নেতাজির মৃত্যু হয়েছে, এই সংবাদ সবার কাছে এসে পৌঁছেছে, অথচ আশ্চর্য, একটি ব্যক্তিও তা মনে প্রাণে বিশ্বাস করেনি। কত সময় কত প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, নাম ধামসহ এতজন মারা গেছে বলে সংবাদ প্রকাশিত হচ্ছে, তাদের মধ্যে অনেকেরই ডেড বডি পাওয়া যায় না, অনেককে আবার শনাক্ত করাও যায় না, অথচ তাদের মৃত্যু সম্বন্ধে তো কারুর মনে কোনো সংশয় জাগে না। যিনি মারা গেছেন বলে প্রকাশ, তার মৃত্যু সম্বন্ধে এই যে সংশয়হীনতা, এটাই তার মারা যাওয়ার প্রমাণ। শত যুক্তি, শত প্রমাণ দেখানো সত্ত্বেও নেতাজির মৃত্যু সম্বন্ধে সংশয়হীন আজ পর্যন্ত কেউই হতে পারেনি। সকলের মনেই সন্দেহের ছায়া। কোথায় তাকে রাখা হলো, কোথায় তার শবদাহ হলো ইত্যাদি। এমনকি যেখানে অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেখানকার স্থানীয় লোক যারা তখন সেখানে উপস্থিত ছিলেন তারাও বলেছেন এটা একটা মিথ্যা রটনা। এমন যে রটনা করা হবে সেরকম একটা পরিকল্পনাও আগে থেকেই করা হচ্ছিল। অবশ্য সে পরিকল্পনা কে করছিল, নেতাজি নিজেই না বিপক্ষ, সেটাও একটা প্রশ্ন। প্রয়োজন বোধে নেতাজি নিজেও এরকম একটা ঘটনার রটনা করতে পারেন না তা নয়। সবাই জানলো বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে, কেউই, বিশেষ করে শত্রুপক্ষ, তাকে নিয়ে আর মাথা ঘামাবে না। লোকচক্ষুর আড়ালে থেকে তার পক্ষে কাজ করার সুবিধা হবে এই মনে করে তিনি নিজেও এ পরিকল্পনা করতে পারেন। শত্রুপক্ষের এবং তৎকালীন দেশের অন্যান্য নেতাদের মনোযোগ বিশেষ করে তার উপর এসে পড়লে তার উদ্দেশ্য সিদ্ধির পথে বহু বাধা সৃষ্টি হতে পারে, তাকেও বহু বিপদের সম্মুখীন হতে হবে। এই সব মনে করে বিপক্ষে স্ট্যান্ড দেওয়ার জন্যই এ কাজ করা হয়েছিল। আমার ধারণা বৃহৎ কাজের জন্য নেতাজিকে রক্ষা করার প্রয়োজন বোধেই এই কাজ করা হয়েছিল। কে বা কারা করেছিল, নেতাজি নিজে না অন্য কেউ যদি হয়ে থাকে তবে তারা বিদেশি না স্বদেশ থেকেই এ সাজেশন গিয়েছিল, সে আলোচনা করার এখন আর প্রয়োজন নেই। কাজের প্রয়োজনে যা করা হয়েছিল, কিন্তু কার্যসিদ্ধির পর এখন তাকে ফিরিয়ে আনা হচ্ছে না কেন? এটাই আমাদের জিজ্ঞাসা।
আজ আমাদের দেশ সমস্যায় জর্জরিত। এই সংকট মুহূর্তে দেশের হাল ধরার জন্যে নেতাজির মতো ব্যক্তিরই প্রয়োজন। আমাদের দেশবাসীর মন যে কোথায় নেমেছে সেটা প্রমাণিত হচ্ছে তাকে ফিরিয়ে না আনার প্রচেষ্টা থেকে। তার এত বড় ব্যক্তিত্বকে ঘরে বসে আজ অনেকেই সহ্য করতে পারছে না। তিনি ফিরে এলে একছত্র রাজত্ব তার হাতে চলে যাবে, সেটাই হয়েছে সবার হিংসার কারণ। মির্জাফরের রক্তের বীজ এখনও তো দেশের মাটি থেকে সম্পূর্ণ নির্মূল হয়নি। এখনও আমরা লোভ ছাড়তে পারিনি, লোভের সবই করতে পারি, একথা নেতাজি তখনই বুঝেছিলেন। তাই তাকে বৃহত্তর উদ্দেশ্য সিদ্ধির জন্য মনে হয় মৃত্যুর আড়াল সৃষ্টি করতে হয়েছিল। ভারতবর্ষকে স্বাধীন করাই যে নেতাজির একমাত্র উদ্দেশ্য ছিল তা নয়। তিনি সমগ্র এশিয়াকে একটি যুক্ত শক্তিতে পরিণত করতে চেয়েছিলেন সবাইকে একসুরে বেঁধে রাখতে। প্রাচ্য দেশগুলির প্রত্যেকের স্বাধীনতা বজায় রেখে তাদের সাম্যের নীতিতে বেঁধে এশিয়া ব্লক গঠন করাই ছিল তার উদ্দেশ্য। তিনি ছিলেন বেদের পূজারী। বেদের অন্তর্নিহিত সাম্যবাদের সুর সদা সর্বদা তার কর্ণে ধ্বনিত হতো। সেই সুরই তিনি শুনতে পেয়েছিলেন রাশিয়া চীনের কমিউনিজমের মধ্যে। যখন তিনি ভাবছেন কিভাবে এদের একত্র করা যায়, কোন পদ্ধতিতে এদের এক করে এশিয়া ব্লক তৈরি করা যায়, তখনই তিনি আবিষ্কার করলেন এই তিন দেশের সাম্যবাদের সুর বিস্তারে যতই ফারাক থাক, মূল সুরটি এদের এক, সেটি হচ্ছে আদি বেদের সুর। তিনি যেন একদিনে প্রাণ ফিরে পেলেন। তখন তিনি বেদকে সম্বল করে সেই সুরের সূত্রে সবাইকে এক বাঁধনে বাঁধতে চাইলেন। মত পথ ভাষা ভাবনা যার যা থাকুক না কেন, ভিত্তি সবার সাম্যনীতি হোক এবং সেই সাম্যবাদের ভিত্তিপ্রস্তরের উপর সমগ্র এশিয়া ব্লক প্রতিষ্ঠিত হোক, এটাই হয়ে উঠল তার কাম্য। তিনি সেইভাবেই কাজ শুরু করলেন, কিন্তু কাজ আরম্ভ করার মুখেই তিনি দেখলেন তাকে বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই বাধাগুলোকে এড়ানোর জন্যই হয়তো তাকে ওই রকম একটা স্টান্ট দিতে হয়েছিল। অবশ্য এ গোপনীয়তা বহু চেষ্টা সত্ত্বেও বহুদিন পর্যন্ত রক্ষা করা যায়নি, পরে ফাঁস হয়ে গেছে। এখনও নেতাজি সম্বন্ধে নানা দিক থেকে নানা রকম সংবাদ শোনা যাচ্ছে। অনেকেই অনেক জায়গায় তার সাক্ষাৎ পেয়েছে। গোপন রাখার একান্ত প্রচেষ্টা সত্ত্বেও তা গোপন থাকেনি। লোক পরম্পরায় এখানেও সে সংবাদ এসেছে। দেশবাসীর অধিকাংশই আজও নেতাজিকে ভালোবাসে, তাকে চায়। ভারতবর্ষে তো কত নেতাই এলো গেল, এরকম একছত্র ভালোবাসা আর কেউ পায়নি। শুধু ভারতবাসী নয়, চীন, রাশিয়া, নাগা রাজ্য আজ নেতাজি বলতে পাগল। প্রাণ দিয়ে তারা নেতাজিকে ভালোবাসে। বিশেষ করে নাগা রাজ্যের বাসিন্দারা তাকে যে শুধু ভালোবাসে তা নয়, তার নির্দেশ মতো কাজ করতেও ভালোবাসে এবং সেইভাবে তারা কাজ করছেও। আজ রাশিয়া চীন ভারতবর্ষের দিকে এগিয়ে আসছে। শত্রু হিসাবেই যে তারা এগিয়ে আসছে সে ধারণা সম্পূর্ণ ঠিক নয়। মানুষ চিরদিন বাঘকে শত্রু বলেই ভাবে, কিন্তু কখনো কখনো বাঘও দুধ খাইয়ে মানব শিশুকে বড় করে, এটাও সত্য। আর চীন বা রাশিয়ার দিকে তাকালেই মনে হয় এরা যেন আমাদের দেশকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে। ওটা তো বোঝার ভুলও হতে পারে। প্রকৃত নেতার নেতৃত্ব পেলে শত্রুও বন্ধু হয়। ক্ষতি করার জন্য যারা পরস্পরের দিকে হাত বাড়িয়েছে, উপযুক্ত নেতার মধ্যস্থতায় সে উদ্যত হাত মিলতেও দেরি হয় না। আমার মনে হয় নেতাজির স্পর্শ ওরা পেয়েছে, তার সাথে দুই দেশই হাত মিলিয়েছে। সুতরাং ও দুই দেশের সঙ্গে এ দেশের মিল হতে আর দেরি হবে না, এটাই আমার ধারণা। আমরা জীবনভর শুধু সত্যাগ্রহই করেছি, কিন্তু সত্যে আগ্রহী হতে
পারিনি। বুট দিয়ে যখন অন্যায়ভাবে আমাদের মারিয়ে গেছে, তখন অস্ত্রবিহীন হয়ে সে অন্যায় অত্যাচারকে সহ্য করেছি। শিশু বয়সের সে অভ্যাস এখনও আমাদের যায়নি। কিছুটা পেলেই আমরা খুশি, কিন্তু দেশের সুখ শান্তির পথ এটা নয়। বিপ্লবী শান্তির প্রকৃত পথ ও পদ্ধতি। রাশিয়া, চীন, হালে ভিয়েতনাম তারই দৃষ্টান্ত। নেতাজিও বিপ্লবে বিশ্বাসী। বাল্যকাল থেকেই তার রক্তে বিপ্লবের বীজ সুপ্ত ছিল। প্রথম চোখের সামনে যে আদর্শ দেখেছিলেন তাকেই আঁকড়ে ধরেছিলেন, কিন্তু যখন দেখলেন অহিংসার আফিং খাইয়ে খাইয়ে দেশকে ক্রমশই নির্জীব করে ফেলা হচ্ছে, ভারতবর্ষের মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ছে, তখন তিনি বুঝলেন অহিংসার পথে স্বাধীনতা কোনো দিনই আসবে না। তার ভিতরে সুপ্ত বিপ্লবের বীজ মাথা চাড়া দিয়ে উঠল। তিনি বিপ্লবের পথ ধরলেন। নিজের বুদ্ধি ও শক্তিতে বিপ্লবে বিশ্বাসী দেশগুলির সাহায্য সহযোগিতা ও সহানুভূতি আকর্ষণ করে ভারতে স্বাধীনতা লাভের পথ তৈরি করে নিতে তিনি সমর্থ হলেন। ভারতের স্বাধীনতার মূলে নেতাজি ও হিটলারের দান অনেকখানি, একথা আমি বিশ্বাস করি। আজ হিটলারের অবস্থান নেতাজিরই মতো। হিটলারের মৃত্যু নিয়েও অনেকের মনে অনেক দ্বন্দ্ব আছে। কিভাবে কোথায় তিনি মারা গেলেন তা নিয়েও মতবিরোধ আছে। কোনোটারই সত্যাসত্য প্রমাণিত হয়নি। আবার এও শোনা যায় এখন নাকি তারা দুজন একই স্থানে একত্র অবস্থান করছেন। কিন্তু সে কথা এখন থাক। আমার এক সময় মনে হয় সেদিন যেভাবে নেতাজি বিদেশিদের সহানুভূতি আকর্ষণ করে তাদেরই সাহায্যে দেশকে স্বাধীন করতে অগ্রসর হয়েছিলেন, হয়তো আজও সেইভাবেই একই পদ্ধতিতে এশিয়া ব্লক তৈরি করার কাজে নেমেছেন। তিনি যে ভারতের সীমারেখার বাইরে থেকে নো ম্যানস ল্যান্ড এর এদিক ওদিক কোথাও থেকে বিপ্লবের নির্দেশ দিচ্ছেন না, তাই বা কে বলতে পারে? এমনও তো হতে পারে আজকে চারিদিক থেকে যেসব বিপ্লবের ধ্বনি উঠছে, নতুন নতুন ধারা সৃষ্টি হচ্ছে, তার পিছনে একটা প্রখর শক্তিশালী তীক্ষ্ণধী ব্যক্তিত্ব কাজ করছে, এবং সেটাই স্বাভাবিক। এখন প্রশ্ন, কে সেই ব্যক্তি যার ইঙ্গিতে আজ সব কিছু পরিচালিত হচ্ছে? এ কোনো খুচরো নেতার কাজ বলে তো মনে হয় না। তবে সেই কি নেতাজি? আজ ভারতবর্ষের আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস ভারী, অবস্থা ক্রমশই গভীর ঘোরালো হয়ে আসছে। তারপরেই হয়তো বর্ষণ শুরু হবে। আকাশের কালো মেঘই ঝলকে ঝলকে বর্ষা আনে। দেশের ঘোলাটে পরিস্থিতি কি বর্ষার ফলকের ইঙ্গিত দিচ্ছে? একদিন আমাদের দেশে চিৎকার করে গলা ফাটিয়ে ফেলেও দেশবাসীকে বিপ্লবের পথে নামানো যায়নি। দিনের পর দিন, বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেও দেশের অগণিত জনসাধারণের সকলকে সংগ্রামমুখী করা সম্ভব হয়নি। আর আজ কারুকে কিছু বলার প্রয়োজন হচ্ছে না। পাড়ায় পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সজাগ হয়ে উঠেছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইচ্ছা সকলের মধ্যে প্রবল হয়ে উঠেছে। সবাই আপনা থেকেই ঝাঁপিয়ে পড়ছে। এ কার ইঙ্গিতে, কার নির্দেশে? অবশ্য বেদকে যদি ঠিক পাঠ করা যায়, তার প্রকৃত অর্থ যদি উপলব্ধি করা যায়, তবে নিজের ভিতর থেকেই সত্যকে প্রতিষ্ঠা করার একটা ইচ্ছা জেগে উঠতে বাধ্য, এবং সেই ইচ্ছা থেকেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা আসবেই। কারণ বেদ প্রতিনিয়ত সেই নির্দেশই দিয়ে চলেছে। নেতাজি বেদের বাণীকে উপলব্ধি করেছিলেন এবং তাকেই অস্ত্ররূপে ব্যবহার করেছেন। আমার বিশ্বাস এখনও তিনি সেই আদর্শকেই মনে প্রাণে গেঁথে নিয়ে কাজ করে যাচ্ছেন। আমার এই বিশ্বাসকে মেনে নিতে যদি অসুবিধা না হয়, তবে তিনি আছেন বলেই ধরে নিতে পারো। প্রশ্ন, আছেন যদি তবে আসছেন? প্রশ্নকারী বলছেন, আছেন যদি তবে আসছেন না কেন? এখন যদি না আসেন তবে আর কবেই বা আসবেন?
উত্তরে ঠাকুর বলছেন, তিনি কবে আসবেন এটা অনেকেরই জিজ্ঞাসা। আমি যদি বলি তিনি এসেছেন, তুমি বলবে কই দেখছি না তো। দেওয়াল ঘেরা বাগানের ফুল অনেকেই দেখে না। পাতার আড়ালে ম্যাগনোলিয়া ফুলের অস্তিত্ব টের পাওয়া যায়। ম্যাগনোলিয়া অনেকের চোখেই পড়ে না, কিন্তু পাশ দিয়ে চলে গেলে তার গন্ধে ফুলের অস্তিত্ব টের পাওয়া যায়। তাছাড়া ফুলটি স্বয়ং কাছে না থাকলেও তার গন্ধেই কি অনেকটা তার আসার কাজ হয় না। নেতাজি চান তার যা আদর্শ সেটা দেশবাসীর মনে জেগে উঠুক, দেশবাসী সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাক। ব্যক্তির পূজা নেতাজি কোনোদিনও ভালোবাসেন না। তিনি চান কর্ম, হাততালি আর ফুলের মালা তিনি চান না। তিনি চান তার কর্মের ধারা দেশবাসীকে জাগরিত করুক। তার আশা আকাঙ্ক্ষা দেশবাসীর কাজের মধ্যে ফুটে উঠুক। যারা তাকে চায় তারা সেই কাজের মধ্যেই তাকে পাবে। তবুও হয়তো অনেকেই চায় তিনি সশরীরে উপস্থিত হন, কিন্তু তারও একটা বিপদ আছে। দেশ স্বাধীন হওয়ার আগে যে বিপদের আশঙ্কায় তাকে মৃত্যুর আড়াল রচনা করতে হয়েছিল, সেই একই আশঙ্কায় দেশ স্বাধীন হওয়ার পরেও তিনি দেশে ফিরে আসতে পারছেন না, সশরীরে দেশবাসীর সামনে এসে দাঁড়াতে পারছেন না। অথচ প্রতি মুহূর্তে তিনি ভারতের দিকে তাকিয়ে চোখের জল ফেলছেন আর পাগলের মতো ছটফট করছেন। দেশবাসী আজ তাকে পাওয়ার জন্য যতটা বেকুল, তার চেয়েও তিনি বেশি বেকুল হয়েছেন দেশে ফিরে আসার জন্য। কিন্তু চাচা মির্জাফরের গোষ্ঠী তো আজও শেষ হয়নি। লোভ আমাদের এখনও ছেড়ে যায়নি। তার ব্যক্তিত্ব, নেতৃত্ব এখনও আমরা সহ্য করতে পারছি না। আমরা ভালোভাবেই জানি আজ যদি তিনি উপস্থিত হন, তবে জনগণ এক বাক্যে তাকে স্বীকার করে নেবে। সেই ঈর্ষাতেই হিংসা জাগছে, আর হিংসায় হিংসায় হিংস্রতা আরও জেগে উঠছে। তিনি এলেই যাতে তাকে শেষ করে দেওয়া যায় তার ব্যবস্থা করে আমরা প্রস্তুত হয়ে আছি। এ কথা জেনে কে আর ফিরে আসতে চাইবে বলো? মৃত্যুকে তিনি ভয় পান না, কিন্তু উদ্দেশ্য সফল হওয়ার আগেই যদি বিপদগুলো ঘাড়ে চেপে বসে, তবে তো কোনো কাজই হবে না। তাই একান্ত ইচ্ছা সত্ত্বেও দেশের মাটির জন্য প্রাণ হাহাকার করে উঠলেও তিনি দেশের মাটিকে স্পর্শ করতে পারছেন না। তার ফিরে না আসার আরও কারণ আছে, সেটা দেশেরই জন্যে। তাকে নিয়ে কোটি কোটি লোক মেতে উঠুক তা তিনি কোনো দিনই চাননি। তাই যশ, মান, ভালো লাগা, মন্দ লাগা, ব্যক্তিগত সুখ দুঃখ সব কিছুকে বিসর্জন দিয়ে তিনি দেশের শান্তি ফিরিয়ে আনার জন্যেই দেশ থেকে দূরে আছেন, দেশের জন্যেই দেশকে ছেড়েছেন। দৃষ্টি কিন্তু তার ভারতেরই দিকে। ঝর্ণাধারার মতো কর্মের ধারায় তিনি নিজেকে বইয়ে দিচ্ছেন দেশের মাটির দিকে। সেই ধারায় দেশ উর্বর হয়ে উঠুক, দেশবাসী কর্মে মুখর হয়ে উঠুক, এটাই তার বর্তমানের আশা আকাঙ্ক্ষা। তার সঙ্গে তার প্রচেষ্টা তিন শক্তিকে এক করে এক মহাশক্তি সৃষ্টি করা, এশিয়া ব্লক গঠন করা। নেতাজি সম্বন্ধে আরও অনেক কিছুই বলা যেত, কিন্তু জানো তো, সুভাষ করেছি বলেই আমাকে কত না নির্যাতন সহ্য করতে হয়েছে। তার জের এখনও চলেছে। বিদেশি রক্তের সংস্কারকে এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি। তিনি যে জীবিত সে প্রমাণের অভাব নেই। কোথায় আছেন সে ঠিকানাও খোঁজ করলে পাওয়া যায়। একটু পরিশ্রম করলে সেখানে যাওয়া যায়। তাকে ফিরিয়ে আনাও এমন কিছু কষ্টকর ব্যাপার নয়, কিন্তু সে চেষ্টা যে করেছে তাকেই ফেরাসুনি ভোগ করতে হয়েছে। আমি নিজেই তার প্রমাণ। একবার সে চেষ্টা করেছিলাম, মনে হলো যেভাবে হোক তাকে এনে উপস্থিত করি, জনগণের এতদিনকার জিজ্ঞাসার সমাধান হয়ে যাক। কাজ শুরু করলাম।
অনেক দূর অগ্রসরও হলাম, অনেকের অনেক সাহায্যও পেলাম, কিন্তু বাধা পেলাম তার চেয়েও বেশি। শেষের ছলে বলে কৌশলে আমাকে অ্যারেস্ট করা হলো, কেস বাঁধিয়ে ব্যস্ত রাখা হলো। এখন আর সে চেষ্টা করি না। মনে হয় তিনি যেভাবে কাজ করছেন করে যান, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সবটাই আমার ধারণা থেকে বললাম। প্রশ্নকারী বলছেন, আমরা তো অনেকেই তাকে ভালোবাসি, আমরা কি চেষ্টা করে ফিরিয়ে আনতে পারি না? উত্তরে ঠাকুর বলছেন, পারবে না কেন, কিন্তু তোমরা আর কয়জন? আমি কি কম লোক নিয়ে এ কাজ শুরু করেছিলাম? সরকার যদি নীরব থাকে, সে যদি এদিকে নজর না দেয়, তবে কিছুতেই সম্ভব নয়। সরকার ইচ্ছা করলে পারত। কোথায় দুটো বন্দুক আর 4টে বোমা, কতগুলো পটকা লুকানো আছে সেগুলো খুঁজে বার করা যাচ্ছে, আর একটা জলজ্যান্ত মানুষকে খুঁজে পাওয়া যাবে না, এ কি বিশ্বাসযোগ্য? আসলে তার উপস্থিতিতে সকলকে আসন ছেড়ে দিতে হবে, তার ব্যক্তিত্বের কাছে সকলকে মাথা নত করতে হবে। এটাই হয়েছে আশঙ্কার কারণ। জমিদার ফিরে আসুক, এটা কর্মচারীদের অনেকেই চাইছে না। জমিদারের অনুপস্থিতিতে নায়েব, গোমস্তা, আরদালি সকলেই তার চেয়ারগুলিতে বসে পড়েছে। এমন সুন্দর গদি, আটা, সোনার আসন পেয়েছে, তা ছেড়ে কেউই আর যেতে চায় না। এখন জমিদারের ফিরে আসার পথ বন্ধ না করলে চলবে কেন? তাই সব কর্মচারী জোট বেঁধে তার আসার পথ বন্ধ করতে উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, যারা চাইছে অরাজকতা বন্ধ হোক, জমিদার ফিরে আসুক, তাদেরও যেন তেন প্রকারেণ মাথা তুলতে দেওয়া হচ্ছে না। যার কল্যাণে রামের মা, তারেই তুমি চিনলে না। রামকে দিলে বনবাস, যার জন্য দেশ স্বাধীন হলো, তারই দেশে স্থান হলো না। এর চেয়ে দুঃখের আর কিছু নেই। প্রশ্নকারী বলছেন, দেশ তো আজ স্বাধীন হয়েছে, কিন্তু সে স্বাধীনতাকে তো শুধু বাইরেই দেখতে পাচ্ছি, অন্তরে একে কবে উপলব্ধি করতে পারবো? উত্তরে ঠাকুর বলছেন, বাইরের বুঝ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন যদি বোঝা যায়, চিতার আগুনে পুড়ে দেহের আর মনের অনুপরমাণুগুলো যখন আলোতে, মাটিতে, জলেতে মিশে এক হয়ে যাবে, আকাশ বাতাসের সঙ্গে যখন তারা একাত্ম হয়ে যাবে, তখনই স্বাধীনতার স্বরূপ বুঝবে। অন্তরে স্বাধীনতা উপলব্ধি করতে হলে অন্তরের ও বাইরের উভয়ের স্বাধীনতা থাকা দরকার। আমরা শুধু বাইরের স্বাধীনতায় পেয়েছি, অন্তরের স্বাধীনতার কথা শুধু মুখেই বলা হয়, সত্যিকারের পাইনি। তাই এখানকার স্বাধীনতা বুঝতে হলে ধামা ধরার নীতির পথ ধরতে হয়। আর তা যদি না পারো, তবে ওই বিশেষ কয়েকটা দিনেই শুধু মনে হবে আমরা স্বাধীনতা পেয়েছি। যেদিন বাক্সের ভাঁজ করা জাতীয় পতাকাটি দড়ি দিয়ে টেনে উপরে তোলা হয়, কিংবা ছাদে, মাঠে, ঘাটে জাতীয় সঙ্গীতের সুর তোলা হয়, সেই দিনটাতে শুধু আমাদের স্মরণে আসে আমরা স্বাধীনতা পেয়েছি। তখনই চলতে থাকে ছোট ছোট সভায় বড় বড় বক্তৃতা, বেতার ভাষণ আর সারাদিন ব্যাপী উৎসব। তখনকার সে দিনটাও কেটে যায়, আমরাও ভুলে যাই যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আজ ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু আমরা কি পেলাম? দুঃখ, ব্যথা, বেদনা, সমস্যা আর হাহাকার ছাড়া আর কি পেয়েছে ভারতবাসী? সত্যি যদি আমরা অন্তরে বাইরে স্বাধীনতা পেতাম, তবে আমাদের চিন্তা ও কর্মপদ্ধতির ধারা অন্যরকম হতো। দলাদলি সাম্প্রদায়িকতা থাকতো না। ভিতর ও বাহির, ঘর ও পর, স্বদেশ ও বিদেশ সব এক হয়ে যেত। যেদিন ঝাড়ুদার থেকে মিনিস্টার পর্যন্ত সবাই সবাইকে মনে প্রাণে এক বলে বুঝতে পারবে, গ্রহণ করবে, সেদিনই স্বাধীনতার প্রকৃত স্বরূপ জানতে পারবে, স্বাধীনতার স্বাদ বুঝতে পারবে।
শুধু বাইরের স্বাধীনতায় এ বুঝ সম্ভব নয়। বেদ বলছে অন্তরকেও স্বাধীন করতে হবে, আয়ত্তে আনতে হবে। যে তা পেরেছে, অন্তরকে যে জয় করতে পেরেছে, অধীনে আনতে পেরেছে, সেই প্রকৃত স্বাধীন, সেই প্রকৃত বীর। সেই রকম বীর স্বাধীন ব্যক্তি আবার সবার মধ্যে, কি অন্তরে কি বাইরে, স্বাধীনতার ধারাকে সঞ্চারিত করতে পারে, স্বাধীনতাকে রক্ষা করতে পারে। আজ দেশে সেই রকম ব্যক্তি দুর্লভ, বেশিরভাগই ধামাধরা। তাই স্বাধীনতা হাতে পেয়েও অন্তরে উপলব্ধি করা যাচ্ছে না। প্রকৃতির দিকে যদি তাকিয়ে দেখো, যদি তাকে অন্তর দিয়ে বুঝতে চেষ্টা করো, তবে বুঝতে পারবে স্বাধীনতা কী। সেখানে মুক্ত আকাশে প্রতিটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকা, প্রতিটি বস্তু, প্রতিটি জীবাণু এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অণু, পরমাণু প্রত্যেকেই স্বাধীনতার ঢেউয়ে দুলছে। তাদের আপন আপন গতিপথে তারা বিচরণ করে যাচ্ছে। কেউ কারুকে বাধা দিচ্ছে না, কেউ কারুর স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না। অথচ কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, অনিয়ম নেই, অরাজকতাও নেই। সব কিছু কেমন সুন্দর সুন্দর ও সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। জীবজগতেও প্রতিটি জীব সৃষ্টির দিক থেকে যেমন সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছে, তেমনি তাদের ভরণ পোষণের জন্য কোনো দিক থেকে কোনো কিছুর অভাবও হচ্ছে না। প্রকৃতি মুক্ত হস্তে অপর্যাপ্ত পরিমাণে আলো, বাতাস, জল, হাওয়া বিতরণ করে চলেছে। সেখানে প্রকৃতির যেমন কার্পণ্য নেই, তেমনি ভাগ বাটোয়ারা নিয়েও কারোর মধ্যে বাকবিতণ্ডা, মনোমালিন্য, মারামারি, কাটাকাটি নেই। কেউ সেখানে বলছে না এতটা সূর্যের আলো আমার, এই বর্ষার জলে তুমি ভাগ বসাতে পারবে না, কিংবা ওই আকাশে বাতাসে আর কারো অধিকার নেই। খাদ্যের মতো প্রকৃতির আলো, জল, বাতাসেও যদি রেশন করা হতো মানুষের হাতে পরে, তাতেও যদি কন্ট্রোলের বেড়া দেওয়া হতো, তাদের পাওয়ার জন্য যদি সকলকে লাইন দিতে হতো, তবে আর দুর্দশার সীমা পরিসীমা থাকতো না। তাদের খাদ্যের বেলায় আজ যা হয়েছে, শুধু সমস্যার পর সমস্যাই বাড়ছে, সুরাহা আর হচ্ছে না। কারণ মানুষের গড়া নিয়মে ফাঁকি আছে। প্রকৃতির নিয়মে কোনো ফাঁকি নেই। সেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর উপর সকলকার সম অধিকার। জল, আলো, বাতাস, হাওয়া, আকাশ, বাতাসকে উপভোগ করতে এখানে কোনো দলাদলির অন্তরায় এসে বাধা দিতে পারেনি। সাম্প্রদায়িকতার স্পর্শ এসে তাকে কলুষিত করেনি। কোনো কিছুই এসে তাদের স্বাধীন গতিকে রোধ করতে পারেনি, আজও পারছে না, কোনো দিন পারবে বলেও মনে হয় না। কারণ তারা স্বগতিতে সজাগ ও বলীয়ান। তাই পৃথিবীর গর্ভজাত যারা, তারা পৃথিবীর বুকে থেকেই আত্মহারা। প্রতি মুহূর্তে তারা যেমন স্বাধীনতা উপভোগ করছে, তেমনি স্বাধীনতাকে উপলব্ধি করছে। প্রকৃতির এই যে ভাব, আমাদের মধ্যে তার অভাব বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েও তাকে উপলব্ধি করতে পারছি না, উপভোগও করতে পারছি না। আজ আমাদের গতির ধারা ভেজাল মিশ্রিত, কলা কৌশলে ভরা, কৃত্রিম, দলাদলি আর সাম্প্রদায়িকতার স্পর্শে পিচ্ছিল। তার ফলে স্বাধীনতার স্ফুরণ দেশের সর্বত্র প্রকাশিত হচ্ছে না, তা অন্তর ও বাহিরকে আলোকিত করতে পারছে না। ঘরের মাটির প্রদীপের মতো খণ্ড আলো বিতরণ করেই তার আয়ু শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তা সমগ্র জনসাধারণকে আদৌ আলোকিত করতে পারেনি। ক্ষুদ্র মশালের আলোর মতো মুহূর্তে জ্বলে ওঠে, মুষ্টিমেয় কয়েকটি স্থানে সাময়িক আলো দিয়েই নিভে যাচ্ছে। সুতরাং একে আমরা স্বাধীনতা বলবো কি করে? তাছাড়া আমরা যে অন্তরে স্বাধীনতা পাইনি, একথাও আমরা আজ মুক্ত কণ্ঠে বলতে পারছি না। নানা আশঙ্কা ও চিন্তা এসে বাধা দিচ্ছে। যদি চাকরি যায়,
যদি সরকারের বিষ নজরে পড়তে হয়, সেই আতঙ্কে সবাই অন্তরে স্বাধীনতা উপলব্ধি না করলেও মুখে বলে যাচ্ছে আমরা স্বাধীন। যদি জিজ্ঞাসা করা হয় বুকে টোকা দিয়ে বলো সত্যি স্বাধীনতা পেয়েছো কি না, কেউ তা বলতে পারবে না, কারণ সে কথা বললেও বিপদ। বেদ বলছে স্বাধীনতা হবে সূর্যের মতো সদা দীপ্তমান, স্বয়ং প্রকাশ। তার স্বচ্ছ ও উজ্জ্বল আলোকে সমস্ত অন্ধকার দূর হয়ে সকল দিক আলোকিত হয়ে উঠবে। সূর্যের আলোককে যেমন সীমাবদ্ধ করা যায় না, স্বাধীনতা হবে তেমনি অসীম অবারিত। তার বিকাশ, তার প্রকাশ হবে সর্বত্র, ঘরে বাইরে, দেশে বিদেশে, বহির্লোকে অন্তর্লোকে, সর্বত্র তার স্পর্শ যখন ছড়িয়ে পড়বে তখনই তাকে উপলব্ধি করতে পারবে।